আসসালামু আলাইকুম। ওয়ান ট্রেডার্সে আপনাকে স্বাগতম। বাড়ি সুরক্ষা কেন্দ্রের আরেকটি পর্ব নিয়ে আমরা এসেছি আপনাদের সামনে। বাড়ি নির্মাণ আমাদের একদিনের গল্প না, সারা জীবনের অনেক কষ্টে অর্জিত টাকা জমানোর পরে একদিন এই স্বপ্ন পূরণের চিন্তা করি আমরা যে একটি বাড়ি নির্মাণ করব। বাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের দেশের জন্য অন্যতম সমস্যা সেটা হচ্ছে লবণ, নোনা বা স্যালাইনিটি। স্যালাইনিটি কিভাবে হয়, এই জিনিসটা কি এবং এটার কিভাবে প্রতিরোধ করতে হয় এবং হলে এর প্রতিকার কি এবং না হওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই বিষয়টা আমরা এই ভিডিওতে জানব। বাড়ি নির্মাণ করতে বছরখানেক সময় লাগে, সেই স্বপ্ন পূরণের জন্য তার আগে 20 বছর মেহনত করা লাগে। সেজন্যে এই 9-10 মিনিট যদি আমরা এই ভিডিওটি দেখে নিই, তাহলে হতে পারে যে আমাদের সামনে অনেকগুলো পদক্ষেপ সঠিকভাবে নেওয়া সম্ভব হবে। তাই নোনা সম্পর্কে বিস্তারিত জানতে এবং এর থেকে সম্পূর্ণভাবে প্রতিকার পেতে আমাদের এক্সপার্টরা কি বলে সেই বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনুন। আজকে আলোচনা করব নোনতা দেয়াল নিয়ে। আমার এই চ্যানেলে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দেয়ালে নোনা পড়ে কেন, এর প্রতিকার কি। দেয়ালে নোনা কি এটা যারা জানেন না, দেখবেন অনেক সময় ব্রিক মেশিনারি ওয়ালের গায়ে এরকম ছোপ ছোপ লবণের মতো একটা দাগ আসে, এই জিনিসটাকে আমরা নোনা ধরা বলি। এই জিনিসটা কেন হয়, এটার প্রতিকার কি, এটার বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়। নোনা ওঠার এই সমস্যার সমাধান জানার আগে আপনাকে এই সমস্যাটা কেন হয় এটা সম্পর্কে আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। এই জন্য হয়তো এই ভিডিওটা একটু বড় হতে পারে, আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন। নোনা ওঠা এই শব্দটাকে আমরা ইঞ্জিনিয়ারিং টার্মে বলি এফ্লোরেসেন্স। এফ্লোরেসেন্স একটা ফ্রেঞ্চ শব্দ যার ইংরেজি অর্থ হলো টু ফ্লাওয়ার আউট, মানে ফুলের মতো প্রস্ফুটিত হওয়া। এটার যদি সংজ্ঞা দেখি তাহলে যেটা হয়, যে কোনো মেশিনারি সারফেসের উপরে সল্ট ডিপোজিট এভোপোরেশনের কারণে হওয়াটাকেই এফ্লোরেসেন্স বলে। এখন এই জিনিসটাকে একটু সহজভাবে বোঝাই। নোনা পড়া অথবা এই এফ্লোরেসেন্স এই ঘটনাটা মানুষের সাথেও ঘটে। আমরা যখন গরমকালে বাইরে ঘোরাফেরা করি এবং আমাদের পরনে যদি কোনো ডার্ক কালারের ড্রেস থাকে, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের ঘামার পর যখন ঘাম শুকায় যায় তখন ওই জামার গায়ে এরকম সাদা সাদা দাগ পড়ে, যেটা আমাদের দেয়ালে নোনা পড়ার মতো। এই বিল্ডিংয়ের ক্ষেত্রেও এই একই ঘটনাটা ঘটে। আমাদের যে বিল্ডিং নির্মাণের যে বিভিন্ন নির্মাণ সামগ্রী, এগুলোর মধ্যে যদি বিভিন্ন রকম আপনার এরকম মিনারেল থাকে, লবণ, লাইম মানে চুন অথবা জিপসাম, এই জিনিসগুলো যেগুলো পানিতে দ্রবীভূত হয়। এখন আমরা যখন একটা ওয়াল তৈরি করি, এই ওয়ালটা তৈরি করার পর এটার ভিতরে কিন্তু পানি থাকে, আমরা পানি দিয়ে মর্টার তৈরি করি, দেয়ালটাকে কিউরিংয়ের জন্য পানি দিই, এই সব কিছু পানিটা শোষণ করে এবং এই পানি শোষণ করার পর এই মিনারেলগুলো কিন্তু পানির সাথে দ্রবীভূত হয়ে যায়। তারপর যখন টেম্পারেচার পরে, এটা বাইরের সারফেস হলে সূর্যের তাপমাত্রা পড়তে পারে অথবা রুমের ভিতর যখন টেম্পারেচার থেকে আস্তে আস্তে এই পানিটা কিন্তু বাষ্পে পরিণত হয়ে দেয়াল থেকে আবার শুকায় যায়। কিন্তু যখন শুকায় যেতে থাকে, পানি বাষ্প হয়ে উড়ে গেল, এই মিনারেলগুলো কিন্তু বাষ্পের সাথে উঠতে পারে না। তখন এটা কি হয়, দেয়ালের সারফেসে এরকম আস্তর হিসাবে জমতে থাকে ক্রিস্টালাইজ ফরম্যাটে, যেই জিনিসটাকেই আমরা এই এফ্লোরেসেন্স অথবা নোনা ধরা বলি। এফ্লোরেসেন্সের এই সমাধানের জানার আগে আপনাকে এর টাইপগুলো সম্পর্কে জানতে হবে। সাধারণত 3 রকম এফ্লোরেসেন্স হয়। এফ্লোরেসেন্সের যদি ক্যাটাগরি ভাগ করা যায়, প্রথমটাকে আমরা বলি আর্লি এফ্লোরেসেন্স, যেটা লাইম এবং সল্ট বেসড, আর যেটা হলো লেট এফ্লোরেসেন্স, এটা হলো জিপসাম বেসড। এই এফ্লোরেসেন্স বা নোনা ধরার পিছনে অন্যতম একটা ভূমিকা রাখে পানি। পানির ভিতরে যদি লবণ থাকে এবং ওই পানি দিয়ে যদি আপনার বিল্ডিংয়ের নির্মাণ কাজের যে ইট ব্যবহার করা হয় ওইটা তৈরি করা হয়, অথবা আপনার মর্টার তৈরি করা হয়, অথবা আপনার ওই পানি দিয়ে কিউরিং হয়, তাহলে এই বিল্ডিংয়ের দেয়ালে নোনা আসবে। দ্বিতীয় আরেকটা কারণ হলো মাটির মধ্যেও লবণ থাকে। আপনারা নির্মাণ কাজে যে ইটটা ব্যবহার করতেছেন ওইটার মধ্যে যদি লবণ থাকে, সেই ক্ষেত্রে পানি ভালো হলেও আপনার বিল্ডিংয়ে নোনা আসতে পারে। আরেকটা কারণ হলো, ধরেন আপনার বিল্ডিংয়ের নির্মাণ কাজের ইট ভালো, আপনার পানিটাও ভালো, কিন্তু আপনি যেই জায়গায় স্থাপনা তৈরি করতেছেন ওই জায়গার মাটি নোনা হলে সেক্ষেত্রেও বিল্ডিংয়ের দেয়ালে নোনা আসে। এটার কারণ হলো অনেক সময় দেখা যায় যে নির্মাণ কাজে আমরা যখন ইটের দেয়াল তৈরি করি তখন ফাউন্ডেশন এবং মাটির যেই জায়গায় ইটের দেয়ালটা টাচ করে সেই জায়গায় এই ব্রিক ওয়ালের
টাচ করার আগে একটা মেমব্রেন দেওয়া হয়, যেটাকে বলা হয় ডিপিসি, ড্যাম প্রুফিং কোর্স। এটার কাজ হলো মাটির মধ্যে যে সারফেসের উপর নির্মাণ কাজটা স্থাপনা তৈরি হচ্ছে ওটার মধ্যে যদি পানি থাকে, ইট যাতে ওই পানিটা ক্যাপিলারি ইফেক্টের মাধ্যমে উপরের দিকে শোষণ করে না নিতে পারে। এইখানে মাঝখানে এই ড্যাম প্রুফিং কোর্সটা একটা আপনার এই দুইটার মাঝখানে একটা লেয়ার হিসেবে কাজ করে, যেটা এই পানিটাকে ইটটাকে শোষণ করতে দেয় না। কিন্তু এই ডিপিসি কোর্স যদি করা না হয়ে থাকে এবং ওই নির্মাণ স্থানের মাটিতে লবণ থাকলে ওই লবণটা পানিতে দ্রবীভূত হয়ে আস্তে আস্তে ইটের সাথে উপরের দিকে উঠতে থাকবে, এবং যখন ওই ইট আস্তে আস্তে ওই দেয়াল ড্যাম হবে এবং ইট যখন শুকাতে থাকবে তখন ওই একইভাবে বাষ্প হয়ে পানি চলে গেলেও লবণ দেয়ালের গায়ে জমে দেয়ালে নোনার সৃষ্টি হবে। যেটাই হোক, যেই কারণেই হোক, এই লবণের কারণে যে নোনাটা আসে এইটার সমাধান খুব সহজ। এটা এমন হয় অনেক সময় এক্সটেরিয়র সারফেসে বৃষ্টির পানিতে অনেক সময় এটা আস্তে আস্তে ধুইতে ধুইতে এমনি নিজে থেকেই চলে যায়। যদি এই কন্টিনিউয়াস সল্টের প্রসেসটা না থাকে, আপনার সয়েলে যদি লবণ থাকে সেই ক্ষেত্রে এটা না হলেও আপনার ইটের ভিতরে লবণ ছিল, পানিতে লবণ ছিল, এটা কিন্তু এরকম পানি দিয়ে ধুয়ে কয়েকবার পরিষ্কার করলে এই লবণাক্ততার বিষয়টা ইট থেকে চলে যায়। এবার দ্বিতীয়টাতে আসি, যেটাকে বলে লাইম বেসড এফ্লোরেসেন। এই চুনের কারণে যে নোনা টাইপের দেয়াল তৈরি হয়, এটা আসে সাধারণত যে মর্টার বা সিমেন্ট আমরা ব্যবহার করি। এটার সিমেন্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু এর মধ্যে লাইম ব্যবহার করা হয়। এখন ওই সিমেন্ট দিয়ে যখন আমরা মর্টার তৈরি করি, যে মশলাটা দিয়ে ইটের গাঁথনি করা হয়, ওই মশলার থিকনেস যদি বেশি লিকুইড টাইপের হয় এবং পানি বেশি থাকে, তখন আমরা একটার উপর একটা ইট গাঁথতে থাকি, তখন ওই মশলার ভিতরে যে সিমেন্টের লাইম ওইটা পানির সাথে দ্রবীভূত হয়ে ইট শোষণ করে নেয়, এবং আস্তে আস্তে যখন ওই ইট আবার শুকাইতে থাকে ওই দেয়ালের গায়ে আবার ওই চুনের একটা আস্তর পরে এই নোনা টাইপের একটা সিচুয়েশন তৈরি করে। এটাকে লাইম বেসড এফ্লোরেশন বলে। এইটার ক্ষেত্রেও আপনার এটাকে সমাধান হলো, এটাকে পানি দিয়ে ধুলে আপনার ওভাবে সলিউশন হয় না, এটাকে একটা অ্যাসিড বেস কেমিক্যাল পাওয়া যায়, এটা দিয়ে এটাকে ক্লিন করলে এটা সাধারণত পরিষ্কার হয়ে যায়। আর তৃতীয় যেটা জিপসাম বেসড এফ্লোরেশন, এইটা সাধারণত খুব সাথে সাথে আসে না, এটা দীর্ঘদিন পর আস্তে আস্তে দেয়ালে আসতে পারে। এটাও এই মর্টারের ভিতরে যে জিপসাম থাকে ওইটার কারণে আসে। সিমেন্টের ভিতর এরকম আপনার চুন, জিপসাম, এরকম বিভিন্ন রকম ম্যাটেরিয়াল থাকে। কনক্রিট নিয়ে আমার একটা ভিডিও আছে, ওইখানে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি, আপনারা চাইলে দেখতে পারেন, ওইখানে এই বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা পাবেন। এবং এই জিপসাম বেস যে এফ্লোরেশনটা হয় এটার সমাধান একটাই, এটাকে আপনার কেমিক্যাল দিয়েও সলভ করা যায় না। এটার একমাত্র বুদ্ধি হলো এটাকে স্যান্ড ব্লাস্টিং করে পানি দিয়ে খুব ফোর্স দিয়ে এটাকে উঠায় এটাকে ক্লিন করলে এটা সাধারণত ক্লিন হয়ে যায়। এটার জন্য আরেকটা সলিউশন আছে, যেটা হয় সাধারণত ইটের উপরে, এক্সপোজ ব্রিকের উপরে দেখবেন একটা ওয়াটার রিপিলেন্ট লাগায়, যেটা পানিটাকে ভিতরে শোষণ করতে দেয় না, যার জন্য জিপসামটা বাইরের দিকে আর আসতে পারে না। বাইরে এরকম ইট পাওয়া যায় যার উপরে এরকম কেমিক্যাল ট্রিটেড করা থাকে, যেই সারফেসটা এক্সটেরিয়রে থাকবে শুধু ওই সারফেসটা কেমিক্যাল ট্রিটেড করা থাকে, যেটার কারণে এভাপোরেশনের মাধ্যমে পানি বের হয়ে যেতে পারলেও পানিকে ওই ইট শোষণ করতে দেয় না ওই কেমিক্যালটা। এই কারণে জিপসাম বেস এফ্লোরেশনটা ওইখানে আসে না। বিভিন্ন টাইপের আপনার এফ্লোরেশন সম্পর্কে তো জানলেন। এখন আপনারা প্রথমে যে জিনিসটা করতে পারেন যে কিভাবে এই নোনাটা না আসে, এই প্রসেসটা ডেভেলপ করা যায় যাতে বিল্ডিংয়ে নোনাই না আসে। এই ক্ষেত্রে যে জিনিসটা আপনাদের প্রথমে মাথায় রাখতে হবে, নির্মাণ কাজে যে পানিটা আমরা ব্যবহার করি এই পানিটা অবশ্যই ভালো মানের হতে হবে। এই পানিতে কোনোভাবে লবণের উপস্থিতি থাকা যাবে না, এবং পানির পিএইচ ভ্যালু অবশ্যই পিএইচ +6 উপরে হতে হবে। বাংলায় বললে যেই পানিটা আমরা খাই এইরকম মানের পানি দিয়ে নির্মাণ কাজে সব ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ডের পানি ব্যবহার করতে হবে। এটা ইট ভিজানোর ক্ষেত্রে, মর্টার তৈরি করার ক্ষেত্রে, কিউরিংয়ের ক্ষেত্রে, ধোয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডের পানি ব্যবহার করলে দেয়ালে নোনা আসার চান্স অনেক কমে যায়। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, আপনারা যেই ওয়ালটা তৈরি করবেন ওই ওয়ালের সাথে যখন সংযোগস্থলে যেখানে মাটির সাথে সংযুক্ত হওয়ার সুযোগ আছে ওই জায়গায় অবশ্যই ডিপিসি করতে হবে প্রপার ওয়েতে। ড্যাম প্রুফিং কোর্স না করলেও আপনার ওয়াল ড্যাম হয়ে নোনা হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তৃতীয় যেই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে যেই ইটটা আপনারা নির্মাণ কার্যে ব্যবহার করতেছেন ওই ইটটা যাতে ভালো মানের হয়। অনেক সময় দেখা যায় যে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভালো নোনা ধরবে না এরকম ইট আমি বুঝবো কীভাবে। এটার জন্য একটা টেস্ট আছে, এই ইটকে আপনারা পরীক্ষা নিজেরাই করতে পারেন। এরকম একটা পাত্রে পানি রেখে একটা প্রসেসে ইটকে রেখে ওটাকে ঢেকে এটা সার্টেন
সার্টেন টাইম পর পর পানি ঢেলে ঢেলে এটাকে আপনার টেস্ট করা যায়, যেটার মাধ্যমে জানা যায় যে ওই ইটটাতে আপনার লবণ আসে কি না। এটা দেখেও কিন্তু ইট পরীক্ষার মাধ্যমে আপনারা ইট বাছাই করতে পারেন। এটা হলো মোটামুটি সল্ট বেসড এফ্লোরেসেন্স এবং লাইম বেসড এফ্লোরেসেন্স থেকে বাঁচার একটা মিনিমাম ওয়ে। এমন হইতে পারে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে নির্মাণ কাজে যে দেয়ালগুলো আপনারা তৈরি করবেন, দেয়াল যদি তৈরি হওয়ার সাথে সাথে আপনাদের উচিত হবে ওই দেয়ালটাকে ঢেকে ফেলা। যদি এমন হয় যে বর্ষাকাল অথবা শীতকালে দেয়াল তৈরি হচ্ছে, কুয়াশা পড়তে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মর্টার শুকানোর আগে যদি দেয়াল ভিজতে থাকে সেই ক্ষেত্রে দেয়ালে লবণ আসে। এই জন্য যখনই আপনারা স্থাপনার ওয়াল তৈরি করবেন সাথে সাথে চেষ্টা করবেন ওটা যাতে কোনোভাবে না ভিজে। মোটামুটি 10-12 ঘন্টা পর যখন আপনার সিমেন্টের যে মর্টারটা যখন শুকায় যাবে তখন পানি দিয়ে কিউরিং করলেও এবং ভালো মানের পানি দিয়ে কিউরিং করলে কিন্তু নোনা আসার সুযোগটা আর থাকে না। এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করে নির্মাণ কাজ করতে পারেন সেক্ষেত্রে লবণ আসার চান্স অনেক ক্ষেত্রে কমে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় যে আপনার সব কিছু প্রপার ওয়েতে করলেন কিন্তু আপনার প্লাম্বিং সিস্টেমে ঝামেলা থাকার কারণে দেখা গেল যে লিকেজের কারণে পানি আসতেছে দেয়ালের ভিতর থেকে, সেই ক্ষেত্রেও কিন্তু নোনা আসতে পারে। অতএব সেই ক্ষেত্রে প্লাম্বিংয়ের ইস্যুগুলোও খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। আপনারা যদি এক্সপোজ ব্রিকের ওয়াল করেন, মানে যেই ওয়ালের ব্রিকের উপরে প্লাস্টার থাকবে না, এরকম ওয়াল করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যেটা করা উচিত যে ওয়ালের বাইরের সারফেসে আপনাদের ওয়াটার রিপিলেন্ট অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা বাজারে এই ওয়াটার রিপিলেন্ট বলতে এরকম অনেক কোম্পানির ওয়াটার রিপিলেন্ট পাওয়া যায়। এটার কাজ হলো ইটের উপর যখন আমরা এই ওয়াটার রিপিলেন্টটা অ্যাপ্লাই করা হয় ইটটা অনেকটা আপনার কচু পাতার মতো একটা এফেক্ট দিতে থাকে, মানে বৃষ্টির পানি যখন পড়বে ওর গায়ে পানিটা ইট শোষণ করতে পারে না, ওটা গড়ায় পড়ে যায়। এই ওয়াটার রিপিলেন্ট অ্যাপ্লাই করলে এক্সপোজ ব্রিকের ওয়ালে নোনা আসার সুযোগটা কমে যায়। এবং জিপসাম ওরিয়েন্টেড যেই এফ্লোরেসেন্সটার কথা বললাম এটা এই ক্ষেত্রে লেটেও আসার আর সুযোগ থাকে না। তো এইটা গেল আপনার প্রিভেনশন। আর এখন যদি এমন হয় যে আপনার দেয়ালে অলরেডি নোনা আসা শুরু হয়ে গেছে তাহলে আপনি কি করবেন? এখন যেই ওয়ালে নোনা আসতেছে সেই ওয়ালটা যদি আপনার প্লাস্টার করা না থাকে, প্রথমে আপনাদের করা উচিত যেটা যে ব্রাশ দিয়ে ভালো করে ওই নোনাটাকে ঘষে পরিষ্কার করে ফেলানো উচিত। এবং করে যতবার আসে আপনি এরকম 2-3 বার করার পর আপনি যদি দেখেন যে আস্তে আস্তে নোনা কমে যাচ্ছে তাহলে বুঝবেন যে আর নোনা আসতেছে না, সেক্ষেত্রে আপনারা এই ওয়ালটা প্লাস্টার করে ফেলতে পারেন। আর যদি মনে করেন যে না স্যালাইনিটিটা আসতেই আছে, সেই ক্ষেত্রে একটা দ্রবণ তৈরি করে এটার উপর অ্যাপ্লাই করে, এটা আপনারা বাজারে কেমিক্যাল হিসেবেও পাওয়া যায় অথবা আপনারা ঘরেও তৈরি করতে পারেন। করে এই দ্রবণটা অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে আর আপনার নোনা আসতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে দেয়ালে প্লাস্টার করে ফেলছেন এবং ওই ওয়ালের উপরেও নোনা আসতেছে, সেই ক্ষেত্রে তখন যেটা করতে হবে অবশ্যই আপনাকে যেই দেয়ালটাতে নোনা আসতেছে প্লাস্টারের ওই দেয়ালটা প্লাস্টার সম্পূর্ণ চটায় ফেলতে হবে এবং এমনভাবে উঠাইতে হবে যাতে ব্রিকেরও একটা অংশ হালকা করে ছুটে চলে আসে। এবং যেই দেয়ালের যেই পাশটাতে নোনা আসতেছে সেই পাশটাতে যে এই কাজটা করতে হবে ঠিক তার অপোজিট পাশেও একই কাজ করতে হবে, মানে দুই পাশেরই প্লাস্টার খুলে ফেলতে হবে এবং বেশ ভালোভাবে খুলতে হবে। খোলার পর আপনাদের যেটা করতে হবে একটা গ্রাউট তৈরি করতে হবে 1:2, মানে 1:2 অনুপাতের, মানে 1 অনুপাত যদি হয় আপনার সিমেন্ট, 2 অনুপাতের বালু, এই দুইটাকে ভালো করে আপনার মিক্স করে একটা গ্রাউট তৈরি করতে হবে। এবং এই ক্ষেত্রে পানিটা কিন্তু অবশ্যই সেই ভালো পানি ব্যবহার করতে হবে। এবং ওই গ্রাউটটা দিয়ে যত জায়গায় গ্যাপ আছে মর্টারের ওই গ্যাপগুলোকে খুব শক্তভাবে আপনাদের ফিল আপ করতে হবে, করে পুরো ওয়ালটা আগে প্রিপেয়ার করতে হবে। করার পর বাজারে এরকম সলিউশন পাওয়া যায় যেটা এরকম আপনার এফ্লোরেসেন্স ঠেকাইতে পারে, একটা রেডিমেড কেমিক্যাল। এটা যদি আপনার কাছে সহজলভ্য না হয় অথবা অ্যাভেলেবেল না হয় অথবা আপনার বাজেটের সাথে মার্চ না করে, সেই ক্ষেত্রে দুইটা আপনার সলিউশন আছে। একটা হলো আপনার সিরকা ইউজ করতে পারেন, যেটা আমরা বলি যে ভিনেগার 1:1, মানে 1 লিটার পানির সাথে 1 লিটার পানি এবং 1 লিটার ভিনেগার মিক্স করে একটা সলিউশন ডেভেলপ করে ওইটা দিয়ে এই অ্যাপ্লাই করে এটাকে রিমুভ করা যেতে পারে। অথবা আরেকটা খুব কমনলি ব্যবহার হয় যেটা হলো তেঁতুল পানি। তেঁতুলের ভিতর একটা অ্যাসিড থাকে যেটাকে বলে টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের দিয়ে একটা দ্রবণ তৈরি করে যদি আমরা দেয়ালে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে যেটা হয় যে চুন এবং লবণের কারণে যেই আপনার নোনাটা আসে, এই অ্যাসিডিক দ্রবণটা ব্যবহার করার ফলে এটার অনেকাংশে প্রতিকার তৈরি করতে পারে। এখন এই দ্রবণটা কিভাবে তৈরি করবেন? এই দ্রবণ তৈরি করার বুদ্ধি হলো আপনাকে
1 কেজি তেঁতুলকে 10 লিটার পানির সাথে ভালোভাবে মিশাতে হবে। মিশায় এটাকে 12 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এই দ্রবণটাকে 150 স্কোয়ার ফিট এরিয়াতে 1 লিটার হিসাব করে প্রথমবার ওয়ালে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মানে একটা ওয়াল 150 স্কোয়ার ফিট এরিয়ার জন্য 1 লিটার দ্রবণ এক সাইডে আপনি এরকম প্রথমে একবার অ্যাপ্লাই করবেন ব্রাশ দিয়ে ভালোভাবে। এর আপনার 10 ঘন্টা পর ওই দেয়ালটা শুকায় গেলে সেম দ্রবণ আবার ওই 150 স্কোয়ার ফিট এরিয়াতে আবার অ্যাপ্লাই করবেন। এইভাবে 1 লিটার আবার অ্যাপ্লাই করার পর 6 ঘন্টা পর আবার একবার অ্যাপ্লাই করবেন। মানে 3 বার, 10 ঘন্টা, 6 ঘন্টা, 3 ঘন্টা, এইভাবে 3 বার অ্যাপ্লাই করার পর 24 ঘন্টা এই দেয়ালটাকে এভাবে রেখে দিতে হবে। যখন ফুললি শুকায় যাবে তখন ওই দেয়ালের উপর যদি আপনারা প্লাস্টার করে দেন সেই ক্ষেত্রে আর আপনাদের এরকম লবণ আসার সুযোগ অনেকাংশেই কমে যাবে। আর আপনাদের একটা অ্যাডভাইস দিই, আপনারা যখন কোনো বাথরুমের দেয়ালে টাইলস করবেন সেই ক্ষেত্রে বাথরুমের দেয়ালে যখন টাইলস করা হয়, যদি এটা বালু সিমেন্ট দিয়ে আপনারা এই টাইলসটা করেন, ঠিক অপোজিটের যে ওয়ালটা এইটাকে প্রথমে প্লাস্টার করবেন না, এটাকে রেখে দেবেন একটা দীর্ঘ সময় পর্যন্ত। যখন পুরা ড্রাই হয়ে যাবে ওই সিমেন্ট, কারণ যখন টাইলস লাগাই ফেলবেন পানি এই পাশ থেকে বেরোইতে পারবে না, পানিটা অপর পাশ থেকে বেরোইতে থাকে। সাধারণত দেখা যায় বাথরুমের ওয়ালের অপোজিট দিকের ওয়ালগুলাই বেশি নোনা আসে। এবং এই প্লাস্টার করার আগে ওয়ালটা যদি আপনারা ভালো মতো ড্রাই না করে নেন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনাদের ক্ষেত্রে রিপিটেডলি হইতে পারে। আরেকটা জিনিস আপনাদের বলি, অনেক সময় দেখা যায় যে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ওয়ালে আপনার ড্যাম্প হচ্ছে অথবা এরকম লবণ আসতেছে। এর অন্যতম কারণ হলো বিল্ডিংয়ের সবচেয়ে বড় শত্রু হলো পানি। আপনার বিল্ডিংয়ের যে টোটাল প্লাম্বিং সিস্টেম এটা যদি প্রপার ওয়েতে করা না হয়ে থাকে, প্রপার ওয়েতে ডিজাইন করা না থাকে এবং প্রপার ম্যাটেরিয়াল আপনি ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে ওয়াটার সিপেজের কারণে দেয়ালে কিন্তু এরকম সমস্যা তৈরি হইতেই থাকবে। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা দেখে আশা করি আপনাদের অনেক সমস্যার সমাধান আপনারা এখান থেকে পেতে পারেন। তারপর আমার অ্যাডভাইস থাকবে একজন প্রপার টেকনিক্যাল পার্সনের সাথে সরাসরি প্রবলেমগুলো দেখিয়ে এর সমাধান আপনারা বের করে নেন। তো পুরো ভিডিওটা দেখার পর আশা করি বুঝতে পারছি যে আপনারা কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন যে হালকা হালকা কিছু পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি এবং নির্মাণের সময় যদি এগুলাকে অ্যাপ্লাই করতে পারি তাহলে নোনা থেকে আমাদের নির্মাণকে নিরাপদ করা অনেক বেশি সহজ। এছাড়াও কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে নোনা থেকে নিজেদের নির্মাণকে নিরাপদ করতে সর্বক্ষণিক আমরা সেবা প্রদান করে আসছি। লক্ষ্মীপুর শহর জুড়ে এবং তার আশেপাশের জেলাতে বিগত 7 বছর থেকে আমরা আমাদের এই সেবাটা দিয়ে আসছি। তাই কেমিক্যাল সংক্রান্ত কোনো প্রয়োজন হলে বা নির্মাণ সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে আমাদের নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। সে পর্যন্তই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পরের ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।